আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 27, 28, 29, 30 যে কোনো ব্যাচের হও সেটা ডাজেন্ট ম্যাটার। এই কোর্সটা মূলত হচ্ছে এসএসসি অর্থনীতি বিষয়ের ওপর, এবং তুমি যেই ব্যাচের হও না কেন তুমি চাইলেই করতে পারো। এবং আজকে যে আমরা ধারাবাহিক কোর্সটি এনেছি তার 4th ক্লাস, এবং আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে উৎপাদন এবং সংগঠন। এবং অ্যাজ এ উৎপাদক এবং তুমি সংগঠক হিসেবে যে কী কী করতে পারো না পারো বা কে কী করতে পারে এই বিষয়ে সকল খুঁটিনাটি আলোচনা এই ভিডিওতে করা হয়েছে। এবং তুমি যদি আসলে এই ভিডিওটা সম্পন্ন করো, উৎপাদন এবং সংগঠন রিলেটেড যত চিন্তাভাবনা আছে বা যত কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কারণে তুমি যদি আসলে এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেল এরকমই আসলে এডুকেশনাল কন্টেন্ট দিয়ে যাতে স্টুডেন্টরা তাদের পড়াশোনাটাকে একটু ইজি করতে পারে। এই জন্য অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওইখানে একটু ফলো করে দিও, কারণ এই জিনিসগুলো আসলে তোমার এবং আমার অবশ্যই উভয়ের জন্যই মঙ্গলকর, কারণ এটা আমাকে মোটিভেট করে, এবং আমি মোটিভেটেড হলে বা মোটিভেশন পেলে আমি আসলে নতুন নতুন ভিডিও আরও দিব। তো চলো, অনেক কথাবার্তা হলো, আমরা ভিডিওতে চলে যাই। তো চলে এসেছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন এবং সংগঠন, প্রোডাকশন অ্যান্ড অর্গানাইজেশন। এখন মনে হতে পারে যে প্রোডাকশন এবং অর্গানাইজেশন জিনিসটা কীভাবে কাজ করে, চলেন এটাই তো দেখাবো আজকের অধ্যায়ে। সর্বাধিকটি উৎপাদিত দ্রব্য শরবত উৎপাদন করতে আমাদের পানি, চিনি, লেবু ইত্যাদির প্রয়োজন হয়। উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে তা ভোগের মাধ্যমে উপযোগ সৃষ্টি বা তৃপ্তি লাভ করা যায়। উৎপাদন কাজটি করে থাকে সংগঠন, অর্থাৎ এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটা সংগঠন হচ্ছে সকল কিছুর ইনগ্রিডিয়েন্টস বলে, আসলে ইনগ্রিডিয়েন্টস তারা হচ্ছে বা উপাদান, এটা হচ্ছে তারা জোগাড় করে। উৎপাদন বলতে উপকরণ যেমন হচ্ছে পানি, চিনি, লেবু লাগে, কিভাবে উৎপাদন করবে তার একটি পরিকল্পনা করতে হয়, এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন। যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বন্টন করতে হয়, উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য বাজারে নিতে হয়, এবং এই ধরনের কাজগুলো করে হচ্ছে সংগঠন, অর্থাৎ এই কাজগুলো করে থাকে হচ্ছে সংগঠন। যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করে তাকে হচ্ছে উদ্যোক্তা বলে, আর এন্টারপ্রিউনার, অর্থাৎ আপনার এন্টারপ্রেনার বলে নাম ছিল না, তো এন্টারপ্রেনার হচ্ছে এন্টারপ্রিউনার বলা হয়ে থাকে, তো সেটা হচ্ছে উদ্যোক্তা। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন কখনোই বৃদ্ধি করা সম্ভব না, অর্থাৎ যদি আসলে এরা দক্ষ না হয় এরা খুব একটা উৎপাদন করতে পারবে না। কারণ কি, আপনি যতই আপনার রিসোর্সেস থাকুক, যতই অর্থ থাকুক, আপনি যদি কাজে না খাটাতে পারেন দিন শেষে দেখবেন আপনি পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। তেমনই আসলে এইটাই, উদ্যোক্তা যদি আসলে যতই উদ্যোগ নিক, দিন শেষে যদি উদ্যোক্তা তার যে প্রসেসটা অর্থাৎ সেটা যদি সে ফুলফিল না করতে পারে, অটেভার সে যেইভাবেই করুক, এবং দিন শেষে যেটা হচ্ছে সংগঠনের কাজ, যাদের সংগঠন হিসেবে তারা যেটা কাজ করে সেটাও যদি না করতে পারে, এটা কখনোই আসলে কার্যকর হবে না। সংগঠন বা দক্ষতা আসলে সম্ভব হবে না। আমরা দেখছি এখানে একটা ফার্ম আছে, একটা ফ্যাক্টরি আছে, এবং একটা কৃষক ধানের কাজ করছে, তাই না? তো এই অধ্যায় শেষে আমরা যা যা দেখবো সেটা দেখি। প্রথম হচ্ছে উৎপাদন ধারণা বর্ণনা করতে পারবো। উৎপাদন ধারণা বর্ণনা করতে পারবো হচ্ছে বলতে যে উৎপাদনের যত ধারণা আছে যেটা কীভাবে কী হয় না হয় আমরা এটা ধারণা করতে পারবো। পাশাপাশি হচ্ছে উৎপাদনের সাথে উৎপাদকের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ উৎপাদনের সাথে যে আসলে উৎপাদন ধারণার সাথে বর্ণনা করে উৎপাদকের সম্পর্ক এটা ব্যাখ্যা করা হবে। উৎপাদনের উপকরণ সমূহ বর্ণনা করতে পারবো, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ সমূহ এটা বর্ণনা করা যেতে পারে। সংগঠন ও এর বিকাশ আলোচনা করতে পারবো, অর্থাৎ একটা সংগঠন এবং এটার বিকাশ কিভাবে কী হয় এটা সহজে আলোচনা করা যেতে পারে, এবং এইটাও কিন্তু আমরা উৎপাদনের বিষয়ে আলোচনা করব। এবং পাশাপাশি হচ্ছে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এইটার সম্পর্কে কিভাবে কি করা যায় না যায় এই সম্পর্কে সকল কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো। উৎপাদন ব্যয়ের ধারণাটি বর্ণনা করতে পারবো, অর্থাৎ উৎপাদন কীভাবে কী হচ্ছে না হচ্ছে A to Z এটা আমরা বর্ণনা করতে পারবো। প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয় চিহ্নিত করতে পারবো, অর্থাৎ প্রকাশ্য ব্যয় কীভাবে কী কাজ করছে, অপ্রকাশ্য ব্যয় কীভাবে কী কাজ করছে সেটাও আমরা দেখতে পারবো। পাশাপাশি দেখবো হচ্ছে আমরা ব্যক্তিগত এবং সামাজিক ব্যয়ের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবো। উৎপাদনশীল কর্মকাণ্ড এবং উদ্যোক্তা গ্রহণে আগ্রহী হব, এবং ক্রমহ্রাসমান প্রাত্যিক উৎপাদন বিধিটি সারণী এবং লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসলে কি কি বিষয়বলি আছে বা কি কি বিষয়বলি কীভাবে কি কাজ করে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি, এবং এইটাই হচ্ছে মূল আমার যে কনসেপ্ট, যে কীভাবে কি হবে না হবে সেটাই তো কাজ, এবং সেটা দেখেই তো আসলে আমাদের ওভারঅল সব কিছু হচ্ছে। তো আমরা যদি দেখি যে উৎপাদন
উৎপাদক, প্রোডাকশন অ্যান্ড প্রডিউসার, এটা কীভাবে কাজ করে। তো প্রথমত হচ্ছে উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে, আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না, অর্থাৎ একে তো বিনিময় মূল্য থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে উপযোগ সৃষ্টি হতে হবে। অর্থাৎ যদি আপনার উপযোগ না থাকে তাহলে তো এটা কখনোই কাজে আসবে না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। অর্থাৎ উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করব করে আসলে আমরা যে নতুন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করব এটাকে আসলে উৎপাদন বলে। যেমন আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি। আসলে বেলুন বলতে হচ্ছে রুটি বেলে যেটা, ওইটাকে ইত্যাদি বেলুন বা বেলন যেটাকে বলে ইত্যাদি ব্যবহার করে রুটি বানানো হয়। রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য, অর্থাৎ আমার অনেকগুলো উপাদান আছে, এটা দিয়ে আমি নতুন একটা উৎপাদন করেছি বা উৎপাদিত পণ্য হচ্ছে আমার রুটি। এখন এটা তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি, অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময় মূল্য আছে। ব্যবসা করার জন্য রুটি বানানো হলে অনেক সময় রুটিগুলো বাজারে নিয়ে যেতে হয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন পরিচালক উদ্যোক্তা, অর্থাৎ এটা করে হচ্ছে সংগঠন বা সংগঠক পরিচালক উদ্যোক্তা। যেমন কী উপকরণ লাগবে, কোথা থেকে উপকরণ আনবে, কে আনবে, কে লবণ, আটা, পানি মিশিয়ে খামি তৈরি করবে, কে রুটি বেলবে, কে সেঁকবে, কে বাজারে নেবে, কত দামে বিক্রি করবে, এই সবই দেখে আসলে সংগঠন বা উদ্যোক্তা। অর্থাৎ একজন উদ্যোক্তা আসলে প্রত্যেকটা সেক্টরে, অর্থাৎ যেইখানে প্রশ্ন হতে পারে যে কী, কেন, কীভাবে, কেন, কী, যেখানে প্রশ্ন হতে পারে সেটাই আসলে এরা দেখতে পারবে। এবার দেখবে সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি সংগঠক ও উৎপাদক হতে পারে, অর্থাৎ যে সংগঠক সে উৎপাদক হতে পারে। কারণ কি, সে এক ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে এবং সে যদি চায় সে এটা করে সে ওভারঅল প্রসেসটা করতে পারবে। কিন্তু যে কারখানার মালিক ম্যানেজার হিসেবে শ্রমিকদের দ্বারা কাজ চালাচ্ছে তিনি সংগঠক হলেও উৎপাদক না। অর্থাৎ উৎপাদন কাজে যদি সে না থাকে, সে যতই সংগঠক হোক সে কিন্তু উৎপাদক হিসেবে হবে না। এবার দেখব সেটা হচ্ছে যে আবার যে কারখানায় মালিক ম্যানেজার রেখে শ্রমিকটা আমরা বললাম সে সংগঠনও নন আবার উৎপাদকও না। অর্থাৎ যদি নিছক মালিক, অর্থাৎ এখানে যদি ম্যানেজার না হিসেবে সে না থাকে, সে আসলে তদারকি করছে না, তাহলে সে ম্যানেজারও না, অর্থাৎ সে সংগঠকও না, সে উৎপাদকও না, সে জাস্ট নিছক মালিক। অর্থাৎ আপনি একটা ফ্যাক্টরি মালিক, আপনি আর কিছুই না। আবার যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন এবং অন্য উৎপাদকদের তত্ত্বাবধান করেছে তিনি হচ্ছে মালিক, উৎপাদক, সংগঠক। তাহলে আমরা বেশ কয়েকটা ব্যাখ্যা দেখলাম যে যদি আসলে কেউ যদি কোনো একটি উৎপাদন করে থাকে জমিতে ছোটোখাটো, তিনি আসলে সাথে উৎপাদক এবং সংগঠক ছোটো মাঝারিতে। কিন্তু কারখানার যদি মালিক সে যদি আসলে ম্যানেজার ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সে আসলে সংগঠক হতে পারে, অর্থাৎ শ্রমিকদের ম্যানেজার হিসেবে কাজ করে শ্রমিক ব্যবহার করে তাহলে সে কি সংগঠক কিন্তু উৎপাদক না। কিন্তু সে যদি আসলে ম্যানেজার রেখে দেয় তাহলে তিনি সংগঠকও না, উৎপাদক না, তিনি নিছক মালিক। আর যদি আসলে কোনো মালিক থাকে যে আপনার যে একে তো আপনার উৎপাদনের কাজে সাহায্য করতেছে, পাশাপাশি অন্যান্য মালিকদের বা অন্যান্য উৎপাদকদের সাহায্য করতে, তখন তিনি আসলে মালিক, উৎপাদক এবং সংগঠক। উৎপাদনের উপযোগ সৃষ্টি 5 ভাগে হয়, অর্থাৎ কীভাবে হয় আমরা দেখি। প্রথমত হচ্ছে রূপগত উপযোগ। দ্রব্যের রূপ পরিবর্তনের মধ্যে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। অর্থাৎ আপনার একটা জিনিস থেকে আরেকটা জিনিস রূপান্তর, যেমন কাঠকে সুবিধা মতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল ইত্যাদি বানানো হয়ে থাকে, এটা হচ্ছে রূপগত উপযোগ। খাট, চেয়ার, টেবিল ইত্যাদি হচ্ছে রূপগত উপযোগের আসলে দ্রব্য, অর্থাৎ এটাও তাহলে রূপগত উপযোগ হিসেবে বলা হয়ে থাকে। স্থানগত উপযোগ হচ্ছে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে, অর্থাৎ এক জায়গা থেকে স্থানান্তর করলে যে আরেক জায়গায় একটা চাহিদা বাড়ে। তাহলে যেমন বনের কাঠ বনের আশপাশে লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে, শহরে আনলে মানুষ কাঠ হিসেবে আসবাবপত্র হিসেবে ব্যবহার করে। তাহলে ফলেই যে উপযোগ বাড়তেছে, অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা বাড়তেছে। উপযোগ বলতে কি, অভাব পূরণের ক্ষমতা। এখানে ছিল কি আমার লোকজনের খড়ি হিসেবে কাজ করতো, কিন্তু এটা অভাব পূরণ হয়ে কি হচ্ছে, এটা হচ্ছে কি আমার আসবাবপত্র। তাহলে এই যে অভাব পূরণের ক্ষমতা এটাই আছে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুল শহরের বা বিভিন্ন বাগানে আঙিনা রাখলে কদর বাড়ে, উপযোগও বাড়ে, এবং উপযোগ বাড়ার সাথে সাথে কি এটার অভাব পূরণের ক্ষমতাও বাড়ে। সময়গত উপযোগ, কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধান অনেক জিনিসের উৎপাদন না বাড়লে উপযোগ বাড়ে। এক্ষেত্রে কি আমাদের যেই সময়গত উপযোগ সৃষ্টি বলে, যেমন হচ্ছে পৌষ মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়, আবার এই সময় ধানের দাম কম থাকে। এখন ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এটা হচ্ছে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলে তার উপযোগ দাম বর্ধিত হবে। অর্থাৎ এই দ্বারাই বোঝা যাচ্ছে আপনি শীতকালে যে হুডিটা পরেন এটা কি আপনি গরমকালে কেনেন না। এখন কেউ যদি শীতকালে অগ্রিম কিনে রেখে সেটা মজুত করে
করে মানে গরমকালে কিনে রেখে ওইটা শীতকালে বিক্রি করে। তো শীতকালে অবশ্যই কিছু শীতকালে জিনিসটা বিক্রি হবে, গরমকালে তার দাম একটু কম। আবার হাফ হাতা টি শার্ট খুব একটা কেউ কিন্তু পরে না, অনেকে হয়তো বা হুডি টুডির নিচে পড়তে পারেন, বাট অ্যাজ এ টি শার্ট যেটাকে বলে সেটা কিন্তু এটা পরে না। তো তারা সেটা কী করে, ওইটা যদি কেউ শীতকালে মজুত করে রাখে গ্রীষ্মে বিক্রি করে, এটা সেজন্য ডাবল প্রফিট পেতে যাচ্ছে। আর সেবাগত উপযোগ হচ্ছে মানুষ তার সেবা দ্বারা উপযোগ সৃষ্টি করে, সেবাগত উপযোগ বলে। যেমন এই যে আমি আপনাদের পড়াচ্ছি, এটা একটা পাশাপাশি ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের সুস্থ করছে একটা বা অক্ষুণ্ণ রাখছে, এইগুলাই। অর্থাৎ আমাদের কাজটাকে আসলে কেউ ওইভাবে রিকগনাইজ করে না, বাট আমরাও কিন্তু একজন অ্যাজ এ উদ্যোক্তাই, কারণ এই যে ক্লাসটা নিতে গেলে আমার সকল কিছু লাগছে। এবং এখানে যদি বলেন যে ভাই আসলে তাহলে আপনি কি, এখানে একটা প্রশ্ন থাকতে পারে না যে আসলে আপনি কি এখানে কি করছেন। তা আমি এখানে আসলে আমি সব, আমি উৎপাদকও, সংগঠকও, সাথে সাথে আমি মালিকও। কারণ কি অন্যান্য উৎপাদকদেরও কিন্তু কোনো না কোনোভাবে তত্ত্বাবধান করছে কীভাবে কি অন্যান্য উৎপাদক কেউ যদি করে, এটাকে আমি বলতে পারি যদি আমি কারোর সাথে সাহায্য থাকতাম বা অ্যাফিলিয়েট থাকতাম তখন আমি মালিক, উৎপাদক, সংগঠক হতাম। কিন্তু এখন আমি শুধু সংগঠক এবং উৎপাদক হিসেবে আছি। সেটা কোন ভিত্তিতে? সেটা হচ্ছে সেবাগত উপযোগের ভিত্তিতে। তাহলে আমার কর্মটাকেও কিন্তু আপনাদের এই উদাহরণের ভিতরে আমি ব্যাখ্যায়িত করে দিলাম। মালিকানাগত উপযোগ হচ্ছে কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য বা সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, ব্যাহত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। উপরে আমরা যে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির ধারণা পেলাম, এবার আমরা জানতে পারবো এই উৎপাদন কাজ কে বা কারা করে। রমজান আলী একজন কৃষক এবং তিনি 3 বিঘা কৃষি জমি রয়েছে। এই জমিতে রমজান মাসেই তিনি রমজান নিজেই, দুঃখিত রমজান মাস হয়ে গিয়েছে রমজান আলীকে, তো রমজান নিজেই এক ঋতুতে ধান উৎপাদন করে, অন্য ঋতুতে গম উৎপাদন করে। ধান ও গম উৎপাদনের মাঝখানে সবজি চাষ করে থাকেন। এই সময় উৎপাদন হিসেবে উপকরণ বীজ, সার, পানি, কীটনাশক, ধান, গম কাটা, মাড়াই যন্ত্র ইত্যাদি ব্যবহার করে থাকে। এই সব কাজে তাকে পরিবারের লোকেরাও সাহায্য করে। এখন আছে যে আমরা এখানে দেখি, তাহলে রমজান আলী একজন মালিক, উৎপাদক নাকি সংগঠক, এটা আপনাদের প্রতি, এটা আপনাদের কাজ। এটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা সেটা যদি আপনারা অ্যাজ এ প্রশ্ন হিসেবে লেখেন, আপনারা চাইলে সেটা কিন্তু লিখে আমাদের দিতে পারেন। পাশাপাশি যদি দেখি যে উৎপাদক উপকরণ সেটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে মনে করেন আপনার যে এলাকার গম, আলু, কলা, ধান ইত্যাদি কৃষিপণ্য, কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হচ্ছে, এবং এটার মাধ্যমে কী হচ্ছে যে আমরা দেখব যে উৎপাদনের উপকরণ কী হচ্ছে না হচ্ছে, তাই তো? তাহলে এই যে কৃষি পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আসলে কৃষি পণ্য বা শিল্প পণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদির প্রয়োজন হচ্ছে। পাশাপাশি আবার শিল্পের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক লাগছে। এইসব দ্রব্য সামগ্রী উৎপাদনে করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন হচ্ছে মাটির উর্বরতা শক্তি, আলো, বাতাস, খনিজ দ্রব্য, সূর্যকরণ, পানি, আরও অনেক কিছুর প্রয়োজন আছে। এখানে যেসব দ্রব্যের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদন করতে হলে যে দ্রব্য বা সেবাগুলোর প্রয়োজন সেটাই হচ্ছে উৎপাদনের উপকরণ। এবার যদি দেখি যে উৎপাদনের উপকরণগুলো তো কয় প্রকার, তাই না? আমরা একটা জিনিসটাকে পড়তে হলে এটার প্রসেস দেখতে হবে, এটার ভেরিয়েন্ট দেখতে হবে যে কয় প্রকার না প্রকার। যেমন হচ্ছে কি যে প্রথমত কি রয়েছে, প্রথমটা রয়েছে হচ্ছে ভূমি বা ল্যান্ড, দ্বিতীয়ত হচ্ছে শ্রম অর্থাৎ লেবার, তৃতীয় হচ্ছে মূলধন ক্যাপিটাল, এবং চতুর্থ হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন। তো প্রথমে যদি ভূমি দেখি, উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে, অর্থাৎ উৎপাদনে সাহায্য করছে এটা আসলে প্রাকৃতিক সম্পদ এবং এটাকে ভূমি বলা হচ্ছে। যেমন জমি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, বনজ জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ এই জিনিসটা কীভাবে কাজ করছে, অর্থাৎ আপনার কাছে মনে হতে পারে যে শুধু ভূমি বলতে মাটি, নো, শুধু ভূমি বলতে মাটি নেই, এখানে অন্যান্য জিনিসগুলো আছে এবং সেটা কীভাবে কি কাজ করে না করে সেটাও দেখতে হবে। মেইন জিনিস হচ্ছে তো এইটা কীভাবে কি সেটা তো আগে প্রথমে দেখি। তো প্রথমে হচ্ছে আপনি যদি আপনি অ্যাজ এ উৎপাদক বা সংগঠন হিসেবে কাজ করেন, অর্গানাইজেশন, তো আপনি যেটা করবেন প্রথমত হচ্ছে কি আপনার কি লাগবে একটা উৎপাদনের জন্য, তাতে কোনো একটা জিনিস প্রডিউস করার জন্য অ্যাজ এ প্রডিউসার আপনার কী কী প্রয়োজন।
তো প্রথম হচ্ছে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদ, যেমন কী কী থাকতেছে জমি, মাটির উর্বরা শক্তি, খনিজ দ্রব্য, বনজ জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া ইত্যাদি। আসলে এবার দেখি যদি শ্রম দেখি, শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে, অর্থাৎ যে কোনো ধরনের, ধরেন আমি এই যে ক্লাসটা করাচ্ছি এইটাকেও শ্রম বলা হচ্ছে। এবং উৎপাদনের চাষি, জেলে, কামার কুমার, তৈরি পোশাকের শ্রমিকের কায়িক শ্রমকেও পরিশ্রম বলে, অর্থাৎ আপনাকে যদি কোনো একটা কাজ করেন এবং এইটাকেও আসলে পরিশ্রম বলা হচ্ছে। আবার অফিস আদালতে কর্মচারী কর্মকর্তার শারীরিক বা মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি একটা জিনিস বলেন যে ওই যে বলা হয়ে থাকে না যে আপনারা ফিজিক্সে তো অনেকেই পড়ছেন, অর্থাৎ ফিজিক্স তো আপনার সাথে না, দুঃখিত। তো ফিজিক্সে একটা তথ্য আছে, সেটা হচ্ছে কি বিজ্ঞান বইতে এই জিনিসটা আছে যে কখনো যদি কোনো লোক আপনি যদি একটা দারোয়ানকে বসে থাকে এবং দারোয়ান আপনার সকাল 8টা হতে রাত 12টা অবধি সে আপনার গেটে বসে আছে, কিন্তু ফিজিক্সের ভাষায় সেটাকে আসলে কোনোদিনই কর্ম বলা হয় না। এখন এইটা যদি আপনি কোনো দারোয়ানকে বলেন, আপনার তো লোক পিটাবে, আরে ভাই সারাদিন ডিউটি করলাম, আপনি বলেন কি করি নাই। কিন্তু অর্থনীতি আসলে এইটাকে না, অর্থাৎ শ্রম বলতে হচ্ছে মানসিক শারীরিক আপনি যেটাই করেন ওইটাই আপনার শ্রম। এইখানে আসলে আপনার সায়েন্সে এবং যেটাকে আপনার হিউম্যানিটিসের দ্বন্দ্ব, অর্থাৎ তারা যেটাকে আসলে কর্ম বলতেছে না, আমরা সেটাকে কর্ম বলতেছে। অর্থাৎ আপনি শারীরিকভাবে থাক, মানসিকভাবে একটা লোককে আপনি প্রায় অলমোস্ট 12 থেকে 14 ঘন্টা কীভাবে মানসিকভাবে কয়েদ করে রাখছেন, কীভাবে সে কিন্তু ওই যে আপনার গেট ছাড়া বাইরে যেতে পারতেছে না, তার কিন্তু একটা মানসিক টেনশন আছে যে আমি যদি এখান থেকে যাই বাসায় কিছু চুরি হলে তো এই লোক আমাকে ধরবে, আবার এখানে যদি কেউ ঢুকে বাসায় কোনো অকারেন্স করে পুলিশটা আমাকে ধরবে। তো এই ক্ষেত্রে আপনি কী করে এই লোকের এটাকে কাজ বলছেন? এখন তাদের ক্ষেত্রে ওইখানে আসলে ওইটাকে তাদের যেই থিওরি আছে সেটার ক্ষেত্রে ব্যাখ্যা করে এবং সোশ্যাল সায়েন্সের ব্যাখ্যা আলাদা। তো একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এই ধরনের একদম শ্রম। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে, অর্থাৎ উৎপাদনের দ্রব্য ব্যবহার করে এবং যন্ত্রপাতি হিসেবে, তারপর আছে কাঁচামাল রয়েছে, কারখানা, অফিসের আসবাবপত্র ইত্যাদি আসলে এইভাবে তারা ব্যবহার করে থাকে। এবার যদি দেখি সেটা হচ্ছে কি সংগঠন কি আসলে এইগুলো তো সবাই একটা কাজ করবে বা সবাই গোছাবে। তো এইটা কীভাবে কি, সেটা হচ্ছে সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজের পরিচালনাকে ব্যবস্থাপনাকে বলা হয়। এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তা বিভিন্ন কাজ এবং কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা, প্রণয়ন, ভূমি, শ্রম ইত্যাদি উৎপাদন কাজে সকল ধরনের অন্তর্ভুক্ত করবে। এবং পাশাপাশি দেখব যে আসলে সংগঠন কীভাবে কী কাজ করে, তাই না? সেটা কীভাবে কি সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন, সংগঠন 4টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে কোনো একটির অনুপস্থিতি আসলে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়, অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশে কৃষিপ্রধান বা জনবহুল দেশ আছে বলে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি পায়। পাশাপাশি হচ্ছে শিল্পপ্রধান দেশ, এটা যদি দেখি যে যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশে ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি পায়। পাশাপাশি দেখবো আমরা একটা চার্ট, এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা কীভাবে কাজ করে। কৃষি নির্ভর দেশ, জাপান শিল্প নির্ভর দেশ, অর্থাৎ কৃষি নির্ভর দেশ এবং কীভাবে কী কাজ করে এটাও যদি আমরা দেখি, তো প্রথমত হচ্ছে সংগঠন এবং এর বিকাশ, অর্গানাইজেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্গানাইজেশন এবং এটার ডেভেলপমেন্ট কীভাবে কী হয় আমরা যদি প্রথমত সেটা দেখতে হবে। কারণ কি আপনি একটা সংগঠনকে যদি আপনি ডেভেলপ না করেন, এটাকে যদি আপনি এটার ফার্মটাকে যদি আপনি আপডেট না করেন, এটা তো হবে না। আপনারা হয়তো বা দিনের দিন অনেক কিছু দেখেছেন যে একটা টাইম পর কিন্তু এরা এটা থাকে না, এটা তাদের যেই প্রসেসটা বা এই যে ফার্মটা হারিয়ে যায়। কারণ কি? কারণ হারানোর জিনিসই হচ্ছে এটা, তো তাদের এটা ডেভেলপমেন্ট হয় না। এবং আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটি হাঁস মুরগির খামার গড়েছেন। এই খামার থেকে সারা বছরই কম বেশি ডিম উৎপাদিত হয়। 1 বছর পর সরকারি মাছের খামার দেখতে যান আয়েশা এবং এরপর থেকে তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি মাছ চাষের আগ্রহ জাগে। অর্থাৎ এইটা দেখার মানেই হচ্ছে আমাদের কীভাবে কী হচ্ছে যে সের মাধ্যমে নতুন একটা চিন্তা এসেছে এবং এটাই তার ডেভেলপমেন্ট, যে কীভাবে কী কাজ করে, যে এটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে এটা সেভাবে না দেখলে তো ভাবতো না।
বা সে তো চিন্তা করতো না। এবার দেখি যে কীভাবে কি, 1 বছরে হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রির যে নিট আয় 20,000 টাকা। তিনি বাড়ির পাশে 2 বিঘা জমিতে পুকুর চাষ করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন। 2টি খামারে নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি 1 বছর পর পুকুরের মাছ বিক্রি শুরু হলে আয়সার উপার্জন বাড়তে থাকে। অবশ্যই বাড়বে, কারণ কি সে সংগঠক সে সংগঠনকে ইমপ্রুভ করছে এবং এই ইমপ্রুভমেন্ট কি তার ওইটা ক্ষেত্রে কাজ করেছে। এটা আসলে মূল জিনিস। 3 জন সন্তানের পড়াশোনা খরচ এবং সংসার অন্যান্য যাবতীয় খরচ মিটিয়ে আয়সার সঞ্চয় বাড়তে থাকে। আয়সার মাছ ও হাঁস মুরগির খামারের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তার স্বামী রহমত আলী শহরের চাকরি ত্যাগ করে গ্রামে এসে আসলে আয়সার সাথে যোগদান দেন এবং উভয়ের প্রচেষ্টায় বেশ কিছু জমি হাঁস মুরগি মাছ চাষের আওতায় আসেন এবং 12 জন নারী পুরুষ শ্রমিক নিয়োগ দেন। প্রত্যেক শ্রমিকের কাজও বুঝিয়ে দেন তারা, অর্থাৎ প্রত্যেক শ্রমিককে বোঝা দেয় কীভাবে কী করতে হবে। আয়সা এবং রহমত পালাক্রমে শ্রমিক, কর্মচারী এবং খামার সহ তদারক করেন। ডিম ও মাছ বাজারজাত করে বেচাকেনার ব্যবস্থা করেন তারা। তাদের সাফল্য দেখে গ্রামের অনেকে তাদের অনুসরণ করে এবং গ্রাম ও এলাকা জুড়ে হাঁস মুরগির খামার এবং মাছ চাষ শুরু করেন। ডিম ও মাছ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকার নিয়মিত আসে আয়সার গ্রামে এবং কয়েক বছরে এলাকা বিশেষ আসলে এটা একটা গল্প, আসলে গল্পভাবে একটা উদ্যোক্তা দেখানো হচ্ছে। এখন আমি আপনাকে যেটা ক্যাচ সেটা বলি যে আয়সা বেগম যখন আসলে সে তার প্রথম যে জিনিসটা তৈরি ছিল তখন কিন্তু সে আসলে খুব বেশি রেভিনিউ করতে পারতো না, বা ডে টু ডে যখন সেটাকে ইমপ্রুভ করছে এবং এইটার মাধ্যমে কিন্তু তার আয় বাড়ছে। অ্যাট দ্য এন্ড কি দেখতে পাচ্ছে যে তার যে স্বামী সে কিন্তু শহরে চাকরি করতো, সে শহরের চাকরি ছেড়ে এসেও কিন্তু চলে এসেছে কি তার স্ত্রীর ওইটা হেল্প করার জন্য। মূল কারণ কি, সেই ক্যাপিটালটা দেখা দিয়েছে এবং এইটার ভিতরেই তো মূল ক্যাচ, যে আপনি একটা জিনিসকে যদি করে সেটা দিয়ে যদি সকল কিছু জান পারবেন না। উৎপাদন বা উৎপাদক এই জিনিসটাকেই আসলে ব্যাখ্যা করে। অর্থনীতির ভাষায় উৎপাদন বা সংগঠন বা ইটস ডেভেলপমেন্ট মিনস হচ্ছে এইটাই। আমরা কি বলতে পারি আয়সা বেগম একজন সংগঠক, সাংগঠনিক ক্ষমতা কি বিকাশ লাভ করেছে। উপর আলোচনা থেকে আমরা নিশ্চিত যে ব্যবসায়ী উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন বা ব্যবসায় নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপনা করা একদম অসম্ভব। অর্থাৎ কেউ যদি ম্যানেজ না করে, উইথাউট ম্যানেজমেন্ট আসলে এটা সম্ভব না। ম্যানেজার আসলে সকল, এখন ম্যানেজার যে আসলে উৎপাদক সেই যদি আসলে সংগঠক হয় সম্ভব নেই। সমস্যা নেই, আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকর্তা বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব থাকে, এই দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করে নেয়। অর্থাৎ যদি আপনি ধরেন আমি একটা কিসের ফ্যাক্টরি দিব, আমি একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেবো, এখন আমার আইসক্রিমের প্যাকেজিং কেউ দেখবে, কেউ উৎপাদন দেখবে, কেউ আমার রিসোর্সেস দেখবে, কেউ এটা ডিস্ট্রিবিউশন দেখবে, কেউ হয়তো আবার ওভারঅল এমপ্লয়ি দেখবে, এদের পারফরমেন্স অ্যানালাইসিস করবে, এদের প্রমোশন, অর্থাৎ আমার এইচআর ডিপার্টমেন্ট, অর্থাৎ সকল কিছুতে এরা ঘুরে ফিরে দেখবে। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় বিভিন্ন কার্যাবলী সম্পাদিত হয়। কিন্তু এই কার্য সম্পাদনে কর্মীদের মধ্যে একটি পারস্পরিক অধিকার এবং দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক অধিকার ও দায়িত্ব কাঠামোই সংগঠন। সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি হিসেবে কাজ করে। সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা বা লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা সংগঠন কাঠামোর কাজ। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন, নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত। ব্যবসায়ের আয়তন, উৎপাদিত দ্রব্যের প্রকৃতি এবং পরিমাণ, পাশাপাশি শিল্পের প্রকৃতি এবং উৎপাদন প্রক্রিয়া, শ্রমিকের দক্ষতা প্রভৃতির উপর ব্যবসায়িক সংগঠন কাঠামো নির্ভরশীল। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসের উপরই হচ্ছে ওইটা দাঁড়িয়ে আছে আমাদের ব্যবসায়িক কাঠামোটা। সংগঠকের প্রধান সমস্যা হচ্ছে সম্মিলিত উৎপাদন অংশগ্রহণকারীদের মধ্যে উৎপাদনের এবং আয়ের সুষম বন্টন করা। তা না হলে কোনো সামাজিক সংগঠনই টেকসই হয় না। ব্যবসায় সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখার কার্যক্রম নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুযায়ী বা ক্রমানুসারে সাজালে তা হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে আসলে সংগঠনের চিত্র বলে। অর্থাৎ সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর হবে, যত সুস্থ হবে, ব্যবসায় সাফল্য তত বেশি হবে। সুতরাং সংগঠনই হচ্ছে ব্যবসায় যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক বিষয় হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা একটা বিষয় দেখি যে এটা কীভাবে কী কাজ করে না করে, তাই তো মেইন কথা। তো পাশাপাশি যদি দেখি যে একটি ভালো সংগঠনের কতগুলো প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ কীভাবে কি এটা কাজ করে, তাই না? প্রথমত হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে ও প্রকৃতি। সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কী হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসার উদ্দেশ্য এবং প্রকৃতি অনুসারে ব্যবসার সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এই উদ্দেশ্য সময়ের মধ্যে কোনটি মুখ্য উদ্দেশ্য, কোনটি গৌণ উদ্দেশ্য, এটাও আপনাকে দেখতে হবে। পাশাপাশি হচ্ছে কোনটি স্বল্পমেয়াদী বা কোনটি দীর্ঘমেয়াদী তা নির্ধারণ করা ও তার প্রয়োজন।
এবার দেখি ব্যবসায় কার্যাবলী নির্ধাবলী। কার্যাবলী নির্ধারণ, ব্যবসায় উদ্দেশ্য এবং প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসার সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয়। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, পাশাপাশি অর্থসংস্থান, শ্রমিক, কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পত্তি প্রভৃতি আসলে কার্যকর, যে জন্য প্রয়োজন হয় হিসাব রক্ষণ, বিজ্ঞাপন, প্রচার, পণ্য মজুত ব্যবস্থাপনা ইত্যাদি। পাশাপাশি যদি দেখি যে সেটা কিভাবে কি কাজ করে, সেটা হচ্ছে কার্যাবলী বিভাগ। এটা কিভাবে কি কাজ করে সেটা যদি আমরা দেখি যে কার্যাবলী বিভাগ হচ্ছে কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন উদ্দেশ্যের মিল অনুযায়ী কার্যগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। একই বিভাগে সহায়ক কাজগুলো আবার উপবিভাগের ভাগ করা হয়, যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, প্রচার বিভাগ। আর যে আমি আপনাকে বললাম আইসক্রিম উদাহরণ দিলাম, যে কীভাবে কী কাজ করছে এটাই। অনেক সময় কোনো কোনো ব্যবসা অঞ্চলের ভিত্তিতে ভাগ করা হয়, অর্থাৎ এগুলো অনেক সময় আছে যে ব্যবসা জন্য এটাও কাজ করা হয়। এটা হচ্ছে কি যে কয়েকটি শাখা একত্রে আঞ্চলিক বিভাগ হিসেবে গণ্য হয়, অর্থাৎ আঞ্চলিক বিভাগ হিসেবেও কয়েকটি গণ্য করা হতে পারে। প্রথমত হচ্ছে কি যে আপনি জিনিসটা দেখবেন, যে আপনি জিনিসটা বলবেন, তার থেকে ভিত্তি থাকতে হবে, তাই না? তো এইটাকে আসলে আপনার কি এই ওভারঅল সকল কিছু দিয়ে জিনিসটাকে আপনার অ্যানালাইসিস করে সেটা ডিস্ট্রিবিউট অর আপনি তাকে বন্টন করতে চাইবেন। তো কর্তব্য বন্টন হচ্ছে ব্যবসার প্রতি কর্মীর উপর যে নির্দিষ্ট ভার অর্পণ, এইটাই হচ্ছে অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগ এবং উপবিভাগের কর্মীর উপর সুনির্দিষ্ট অনুসারে কর্তব্য স্থির করা হয়, অর্থাৎ এটাকে অনেকটা সুনির্দিষ্ট এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ বা দক্ষ সেই কাজে আসলে তাকে দেওয়া উচিত। এটা থেকে আসলে কি আমাদের ইউটিলাইজ ভালো হবে, অর্থাৎ আমার যে পয়েন্ট এটি ইউটিলিটি খুব ভালো হবে। অধিকার ও ভার বন্টন, ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতার অর্পণ করাকে বোঝায়। প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব এবং ক্ষমতার একাংশ তার অধ্যস্থান কর্মীকে অর্পণ করবেন। আবার অধ্যস্থান কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এটার কৈফিয়ত দিবে। তার উপর নিচে এবং নিচ থেকে উপর এবং দুটি ভিন্নমুখী প্রভাব আসলে সংগঠককে সফল করে। এটাই আসলে মূল ভিত্তি, যা আসলে মূল সব কিছুতে কাজ করে, বা এটাই ওভারঅল সকল কিছু ব্যাখ্যা। তো আমরা যদি চলে আসি মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন, টোটাল অ্যাভারেজ মার্জিনাল প্রোডাকশন, অর্থাৎ কমলবাবু তার 1 বিঘা জমিতে অর্থাৎ 10 জন শ্রমিক 600 কুইন্টাল ধান উৎপাদন করবে এবং এইটার মাধ্যমেই তিনি উৎপাদন করেন। আসলে তার সেটা কিভাবে কি হয়, তো এইটাই হচ্ছে আমরা দেখি যে এখানে গড়ের শ্রমিক হচ্ছে 60 কুইন্টাল গম উৎপাদন করে। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল ধান গম উৎপাদন হচ্ছে। তাহলে এখানে গত বছরের তুলনায় যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 55 কুইন্টাল, অর্থাৎ 655 থেকে 600, এই 55 কুইন্টাল হচ্ছে তার উৎপাদন, অর্থাৎ তার প্রান্তিক উৎপাদন। কারণ কি, তিনি ওই যে 1 ইউনিট বেশি শ্রমিকই ব্যবহার করছে এই 55 ইউনিট উৎপাদনের জন্য, অতিরিক্ত 11তম শ্রমিক নিয়োগ করে 55 কুইন্টাল উৎপাদন বেড়েছে এবং এইটা হচ্ছে তার প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, 60 কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং 55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা গড়, মোট এবং প্রান্তিক উৎপাদনকে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ এটাকে আসলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দিয়ে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন এবং কৌশল উপকরণ স্থির রেখে একটি উৎপাদন বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ এটা কীভাবে বাড়ে, যখন আপনি একটা জিনিসকে কাজ করবেন বা একটা জিনিসকে আপনি ইউজ করবেন, এটা কোনো না কোনোভাবে কিন্তু বাড়বে এবং এইটাই হচ্ছে মেইন থট। অর্থাৎ মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়বে এবং এক পর্যায়ে উপকরণ আরও বাড়লে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারবে। এটা একটা তার পয়েন্ট, এটা অ্যাটস ইট পিক্স, অর্থাৎ এটা যখন তার পিকে পৌঁছাবে তখন আসলে এটা 0 হয়ে যাবে এবং এরপর এটা লো হতে থাকবে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেতে বিধি কার্যকারী হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি এবং শ্রম দুটি উপকরণ আছে, অর্থাৎ আমাদের ভূমিও আছে, শ্রমও আছে। ভূমির পরিমাণ স্থির, প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এই কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি, অর্থাৎ আপনার ভূমি যদি থাকে তাহলে আপনি যখন প্রান্তিকটা শ্রমিকটা বাড়াচ্ছেন এটা থেকে আপনার উৎপাদন বাড়ছে, অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ করলে একটা সময় তো আপনার ল্যান্ড লিমিট
লিমিটেড। একটা পর্যায়ে ভূমির তুলনায় শ্রমিক অনেক বেশি হওয়া যাবে, এর ফলে কি তাদের কাজের কর্মক্ষমতা কমে যাবে। এই কারণে অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম হতে থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। একে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা। তো নিচে সূচিতে দেখেন এক এক হেক্টরে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা এবং দেখেন এবিসিতে দেখানো হচ্ছে 10 কুইন্টাল, এরপর 24, 36, 46, 54, 60, এখানে আর 60 এবার 0 হয়েছে, এরপরে ঋণাত্মক হচ্ছে। অর্থাৎ আপনি যখন আসলে ঘন্টা বাড়াচ্ছেন একটা সময় পর আসলে আর তো আপনার জায়গা নেই, অর্থাৎ আপনি কাজ করবে কোথায়, তখন তো আপনার কর্মক্ষমতা কমে যাবে। অর্থাৎ জমির পরিমাণ 1 হেক্টর, আপনি এখানে যদি 8 ঘন্টা কাজ করেন, এখন 8 ঘন্টা কাজ করতে সেই পরিমাণ দিতে হবে। তো সর্বোচ্চ দেখছেন কখন, যখন আসলে তার যখন 2 ঘন্টায় আছে তখন সে করছে একদম, যখন আমরা 0-তে চলে আসে 7 হেক্টর বা 7 ঘন্টা কর্মক্ষমতা যখন করছে তখন কিন্তু এটা বলা যেতে পারে যে একদম বেস্ট ছিল। এরপরে যখন আপনি করছেন তখনই কিন্তু আপনার দেখেন ঋণাত্মক চলে গেছে। তাহলে এই উক্ত সূচিত মোট উৎপাদন, গড় এবং প্রান্তিক উৎপাদন যদি দেখি, যে মোট উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলা হয়। অর্থাৎ এখানে ভূমির পরিমাণ স্থির থাকবে এবং আপনার উৎপাদনের আসলে মোটটা ক্যালকুলেট করা হবে, তাকেই মোট উৎপাদন বলা হবে। দেখেন নিচে একটা সারণী দেওয়া আছে, এখানে শ্রমের পরিমাণ বাড়ছে কিন্তু এখানে দেখেন আপনার উৎপাদনও বাড়ছে, এবং এই রেখাটা একটা পর্যায়ে এসে দেখেন এখান থেকে একটু বেঁকে নিচে যাচ্ছে, কারণ কি টোটাল প্রোডাকশন টিপি, টোটাল প্রোডাকশন মোট উৎপাদন, প্রোডাকশন DUCTION। তো টোটাল প্রোডাকশন টিপি হচ্ছে দেখেন এইটা হচ্ছে যখন সে আসলে 60 অবধি ছিল, এটা হচ্ছে তার সর্বোচ্চ বেশি আমরা যদি এখানে দেখি, কিন্তু যখনই সে 60-এর পরে আরেক ঘন্টা বেশি লাগাইছে, এই যে আরেক ঘন্টা, তখনই কিন্তু এইখানে চলে এসেছে। আমরা যদি আপনাকে একটু মুছে করে দেখাই, মুছে দেখাই, সেটা দেখেন এই, তাহলে উত্তরচিত্র থেকে দেখা যাচ্ছে 7 ঘন্টা আসলে মোট উৎপাদন, অর্থাৎ যেটা আমি আপনাকে বললাম যে সর্বোচ্চ, অর্থাৎ 60 কুইন্টাল শ্রমের বাড়ালে আর মোট উৎপাদন বাড়বে না। গড় উৎপাদন যদি দেখি, যে মোট পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দিয়ে ভাগ করলে আমরা গড় উৎপাদন পাবো। অর্থাৎ যতটুকু আপনি 60 উৎপাদন করছেন আজ ধরেন 5 জন দিয়ে, তাহলে আমার কত হচ্ছে 5 × 3 = 12, তাহলে এখানে গড় উৎপাদন 12, এবং এখানে দেখেন গড় উৎপাদন কত আছে 7, কারণ কি আপনার 56, 7 × 8 = 56, 8 দিয়ে ভাগ দিচ্ছে, 56/8, এখানে সেইভাবে আসলে 7 চলে এসেছে। প্রান্তিক হচ্ছে এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে, অর্থাৎ দেখেন প্রতিবারে একটা করে বাড়াচ্ছে, যে এই যে 1 ঘন্টা বাড়াচ্ছে 10 থেকে, যে পরের বার 24-এ গেছে, পরের বার একক কত বসে 14, অর্থাৎ অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য আমাদের যতটুকু উৎপাদিত হচ্ছে বা উপকরণের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। শ্রম ব্যবহার করে শ্রমের বা মূলধন ব্যবহার করে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা এক শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হচ্ছে তাকেই প্রান্তিক উৎপাদন বলা হচ্ছে। 50 পৃষ্ঠার ছুটিতে আমরা এটা দেখেছি অলরেডি, এবং এখানে দেখা যায় যে আপনি যেটা বললাম 14 কুইন্টাল, অর্থাৎ আপনি যখন 3 ঘন্টা করছেন তখন 36 হচ্ছে, অর্থাৎ 24 বিয়োগ 36 সমান 12 কুইন্টাল হচ্ছে। এইবার হচ্ছে সব থেকে বড় ক্যাচ, সেটা হচ্ছে এইগুলোর আসলে গড় ও প্রান্তিক উৎপাদন সারি। তো দেখবেন তার গড়টা হচ্ছে কি আপনার অন অ্যাভারেজ থাকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন AP, এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, আর এটা হচ্ছে মার্জিনাল অর্থাৎ প্রান্তিক, এটা হচ্ছে MP, প্রথমে থাকে হচ্ছে মাঝখানে, তারপর থেকে সর্বোচ্চ, এরপর আস্তে 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 একটা বিন্দুতে কমে এবং একটা টাইম এটা ঋণাত্মক হয়। কারণ কি আপনারা জানেন যে যখন এইটা আসলে সর্বোচ্চ ছিল, মানে লাস্ট ছিল, এরপরে কিন্তু সে একদম 0 হয়ে গেছে। এবং আপনি জানেন আরেকটা জিনিস, যে টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ থাকে, মার্জিনাল ইউটিলিটি তখন কি বলা যেতে পারে যে শূন্য পৌঁছায়া যায়। তো আপনি দেখেন এখানে টোটাল ইউটিলিটি যখন 60, অর্থাৎ যখন তার সর্বোচ্চ চলে এসেছে তখন কিন্তু মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে গিয়েছে, এবং যখনই আসলে এরপরে আর একক বাড়াইছে তখনই কিন্তু ঋণাত্মক হয়ে গিয়েছে। আমরা এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে যে প্রান্তিক উৎপাদন বাড়লে গড় উৎপাদন বাড়তে থাকে। অবশ্যই প্রান্তিক উৎপাদন বাড়লে এক একক করে বাড়ছে এবং একক বাড়লে আপনার উৎপাদন বাড়ছে। তারপর হচ্ছে কি, অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে, এবং প্রান্তিক উৎপাদন রেখা অর্থাৎ প্রান্তিক রেখা যখন গড় উৎপাদনের উপরে থাকে, চিত্রের শ্রমের আসলে 2 ঘন্টা থেকে যে আসলে প্রান্তিক উৎপাদনটা দেখছি এটা এটার মূল ভিত্তি, এবং এটাইভাবে কাজ করে যে গড় উৎপাদন এর থেকে বেশি। এরপরে রয়েছে সেটা হচ্ছে কি, দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদন উপরে থাকে এবং কমতে থাকে, যখন গড় উৎপাদন কম হারে বাড়ে, এই অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা বা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। অর্থাৎ চিত্রে শ্রমের নিয়োগ 5 ঘন্টা হলে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলে তা কমছে, অর্থাৎ যখনই এটা বেশি হয়ে গেছে তখনই কিন্তু এটা কি কমবে, এবং প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন পরস্পর সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ পরস্পর এটা সমানও হচ্ছে একটা সময়। পাশাপাশি দেখেন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় হ্রাস পেতে থাকে যখন প্রান্তিক উৎপাদনের চেয়ে গড় উৎপাদন কম থাকে, অর্থাৎ একটা টাইমে যখন দেখেন এটা থেকে এটা কম থাকে, এটা কিন্তু কমতেও থাকে।
এবার দেখি গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি থাকে প্রান্তিক উৎপাদন রেখা, তখন গড় উৎপাদন রেখা সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ ওই যে বললাম যখন গড় উৎপাদন সর্বোচ্চ থাকে প্রান্তিক উৎপাদন, তখন তার গড় উৎস দেখেন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ কোথায় রয়েছে, এখানে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন যে সর্বোচ্চ রয়েছে দেখেন প্রান্তিক উৎপাদন কিন্তু সর্বোচ্চ রয়েছে 12-14। তাহলে এই থেকে কি বোঝা যাচ্ছে একটু কিছু কিছু, গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি থাকে প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদনের রেখার সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। দেখেন এই যে কত কোন বিন্দুতে ছেদ করছে, আপনার অ্যাভারেজ এবং মার্জিনাল, অ্যাভারেজ এবং মার্জিনাল কিন্তু হিট করছে এসে এই বিন্দুতে, আপনার অ্যাভারেজ এবং মার্জিনাল কিন্তু এইখান থেকে উঠে কিন্তু হিট করছে এই বিন্দুতে, দ্যাটস মিন 12তে এসে হিট করছে, এবং এইটাই যখন ওর সর্বোচ্চ রয়েছে তখনই কিন্তু ওকে হিট করছে। তো এইটাই আসলে ব্যাখ্যা বোঝানো ছিল। এবং আমরা দেখি যে দেখবেন যে যখন 3 ঘন্টা শ্রমিক এই বিন্দুতে এসে এটাকে গড় বা উৎপাদনের সমান হয়েছে। চলে আসি উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন কীভাবে কাজ করে। রাজশাহী নুরুমিয়া 2 একর জমিতে লিচু বাগান চাষ করেছে, লিচুর বাগান আসলে করেছে, এখানে 100টি লিচু গাছ আছে। এই বছর বিভিন্ন উৎপাদন উপকরণ 20,000 টাকা ব্যয় করেন, লিচুর ফলনও ভালো হয়। নুরুমিয়া তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুড় অন্যান্য পাখির উপদ্রব বাগানে রক্ষা করেন। এই লিচু বাগানের জন্য 2 ধরনের খরচ হয়, এক হচ্ছে উপকরণ বাবদ ব্যয় অর্থ বা আর্থিক উৎপাদন ব্যয় করে, দ্বিতীয়ত হচ্ছে ঘুম ও আরাম ত্যাগ মানসিক কষ্ট। তাহলে এইটার তাহলে ব্যয় দুইটা হচ্ছে, একটা জিনিসটার টাকাও দিচ্ছে বা শ্রমও দিচ্ছে। এখন অনেকে আসলে এটাকে গণে না যে আমি শ্রম দিচ্ছি, আমারই তো জিনিস কী দরকার, এটা গুনতে হবে, কারণ আপনি যদি এই টাইমটা অন্য কোথাও কাজ করতেন আপনি একটা আলাদা পারিশ্রমিক পেতেন, তাহলে এটা গুনতে হবে। প্রকৃত উৎপাদন ব্যয় বলতে হলো 2 ধরনের ব্যয়কে বোঝায়, এদেরকে সমষ্টিকে প্রকৃত উৎপাদন বলে। প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় যদি দেখি যে এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট, কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে হচ্ছে প্রকাশ্য ব্যয় বলে। যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয়, বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি রয়েছে। প্রকাশ্য ব্যয় বলতে হচ্ছে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য বা অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত অপ্রকাশ্য ব্যয় অর্থাৎ সম্পদের খরচ, অর্থাৎ যেগুলো আসলে খরচ হচ্ছে দেখতে পাচ্ছেন না। বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, এখন বাড়ির এখানে আপনি একটা কোনো জায়গায় একটা ফার্ম যদি ভাড়া নিতেন বা একটা ফ্যাক্টরি ভাড়া নিতেন, টাকা দিতে হতো না। কারখানা স্থাপন করেছেন, আপনি কারোকে দিতে হতো না ভাড়া, অফিস বানানো হচ্ছে ইত্যাদি, এইগুলো তো আপনার খরচের ভিতর ছিল। তো এই ধরনের ব্যয় ফার্ম বইয়ে লেখা থাকে না। ব্যক্তি মালিকাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব করে না, মুনাফাকে তার সেবার পারিশ্রমিক হিসেবে গণনা করে, অর্থাৎ সে যেটা করছে ওইটা থেকে সে মুনাফা করে। এক্ষেত্রে মালিকের যে কোনো রকমের ভাতা দিয়ে অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হবে। ব্যক্তিগত সামাজিক ব্যয় দেখি, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কস্ট। উপরে আমরা আর্থিক উৎপাদন দেখেছি এবং প্রকৃত উৎপাদন বা প্রকাশ্য ব্যয় ধারণা পেয়েছি। এবার আমরা ব্যক্তিগত বা সামাজিক ব্যয় সম্পর্কে জানব। কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য যে পরিমাণ আর্থিক ব্যয় করবে এবং অপরাপর অপ্রকাশ্য ব্যয় করবে, এটা সমষ্টিগত হচ্ছে ব্যক্তিগত ব্যয়। অর্থাৎ এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিগত সব ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয়ের যোগফলই হচ্ছে ব্যক্তিগত ব্যয়। উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ায় বাইরের সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে মোট অর্থের প্রয়োজন এবং সেই অর্থ হচ্ছে সামাজিক ব্যয়। অর্থাৎ মোটরসাইকেলের ধোঁয়া বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এখন এই সমাজকে স্বাস্থ্য বা চিকিৎসার বাবদ যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে সামাজিক ব্যয় বলে। অর্থাৎ যদি আপনি দেখেন তাহলে আমাদের পার্সোনাল কস্ট অ্যান্ড আমার সোশ্যাল কস্টের পার্থক্য কিন্তু আমরা পারছি। অর্থাৎ সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও ব্যক্তিগত ব্যয় কিন্তু সামাজিক ব্যয় হচ্ছে না, কারণ ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হবে। সামাজিক ব্যয় তো ওইটাই যেটা আপনি ব্যক্তিগত ব্যয়ের কারণে করছেন, এবং সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও সাধারণত ব্যক্তিগত ব্যয়ের হিসেবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়। একটা কাজ আছে, কাজটা করে নেবেন, আমরা পরবর্তী অধ্যায়ে আপনাদের সাথে দেখা করছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে, এবং বলেছিলাম না যে উৎপাদন এবং সংগঠন নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তো এবং ইনশাল্লাহ হয়েও গিয়েছে। এবং যদি না হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবে যে কোন সেক্টরে আসলে সমস্যা ছিল, আমি ওইটা নিয়ে আসলে ডেডিকেটেড আরেকটা ভিডিও দিয়ে দিব। তো এছাড়া আসলে আর কী ভিডিও চাচ্ছ এটাও কমেন্টে জানাতে পারো। এবং আসলে এই যে অবধি যে ভিডিওগুলো দিলাম অর্থাৎ 1, 2, 3 এবং এই যে 4 ক্লাসটা শেষ হলো, দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইজিলি এবং খুব মজার সাথে শেষ হচ্ছে। এই কারণে এরকম মজার সাথে আরও নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। এবং পাশাপাশি আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলো তো তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো অনেক আসলে ক্লাসের ভিতরে অনেক কথাবার্তা কম বলা হয়, কারণ কি ক্লাসটার টাইমে যদি ফাউল কথা বলি তো ক্লাসের মনোযোগটা থাকে না, যার কারণে ইন্ট্রো এবং আউট্রোতে আমরা সকল কথাবার্তা বলে রাখি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।